স্টোরি অফ লাভ, কণ্ঠ আমাদের, অনুভূতি আপনাদের। হারিয়ে যাই ভালোবাসার গভীরে। কারণ এটাই আমার বৈশিষ্ট্যের সাথে পারফেক্ট। তোকে ছিনিয়ে এনে আবার খাঁচায় বন্দি করা আমার হাতের মুঠোয়, কিন্তু করছি না কেন জানিস? কারণ তোর চোখে সেই আফসোসের ছায়া দেখতে চাই, যেই চোখ আমাকে ছাড়া অন্য কাউকে বাছাই করার সাহস করেছে। নিজের সিদ্ধান্তের জন্য অনুশোচনায় জ্বলতে দেখার মজা নিতে চাই আমি। আমার থেকে দূরে গিয়ে শান্তি পাবি এমনটা সম্ভব নয়। জ্বলে পুড়ে ছারখার হয়ে তুই একদিন নিজে আমার সামনে আত্মসমর্পণ করবি। আমি সুস্থ নই, একটু নয়, পুরোপুরি সাইকো আমি। একদমে কথাগুলো বলে থামলো রিচার্ড। তবে এতই পৈশাচিক আত্মা শান্তি পাই না। রিচার্ড পাশের সিট থেকে হাতড়ে গাড়ির চাবি খুঁজে বের করলো। আশাবাদী জিনিসটা পেয়েই ঠোঁটের কোণায় রহস্যময় হাসি ফুটে উঠল। অতঃপর করে বসলো এক ধরাশয়ী কাজ। চাবিতে প্রেস করে ডোর লক খুলল প্রথমে, অতঃপর লম্বাটে পা দিয়ে এক ধাক্কা খুলে ফেললো ডোর। কোনরূপ আন্দাজের আগেই এক ধাক্কায় এলিজাবেথকে ফেলে দিল গাড়ি থেকে। ছিটকে গিয়ে নিচে পড়ল এলিজাবেথ। ভাঁজে ভাঁজে কুঁচকে যায় নাক মুখ যন্ত্রণায়। সহসায় শুয়ে নিল সকল ব্যথা। একটুখানি শব্দ অবধি করলো না। ওর বেদনার্ত চোখ চেয়ে আছে রিচার্ডের নীল মণিতে। রিচার্ড দুই পকেটে হাত ঢুকিয়ে গাড়ি থেকে নেমে শটানভাবে দাঁড়ায় পরন্ত এলিজাবেথের সামনে। ওর চোখে আগুনের মতো দহন, যেন প্রতিটি দৃষ্টিতে স্বীকার করার পৈশাচিক তৃষ্ণা। স্বরে গভীর, কঠিন আর শীতল ধ্বনিতে আচ্ছন্ন। If you embody beauty, I shall personify the monster. সাথে সাথে ধুলো উড়িয়ে চলে গেল কালো গাড়িটি। একরকম নীরব যন্ত্রণায়, যেখানে অনুভূতিগুলোর শেষে আঘাত থাকে সবচেয়ে তীব্র। দীর্ঘদিনের সম্পর্ক যখন অবশেষে ছিন্ন হয়ে যায়, তখন তাতে থাকা প্রত্যাশা, সুখ ও প্রাপ্তির অবসান ঘটে এক বিষাদময় সত্যে। ভালোবাসা আর নৃশংসতার মধ্যে যে সম্পর্ক, তার শেষ হয় একটি শূন্যতা, যা পুরনো অনুভূতিগুলোকে মুছে ফেলে রেখে যায় কেবল ক্ষত। ঠিক সেই দৃষ্টিতে এখনো সামনে তাকিয়ে আছে এলিজাবেথ। এলোকেশি। দূর হতে আকুলতা ভরা স্বরে ডাকতে ডাকতে ছুটে আসে তাকবীর। এসেই হাঁটু মুড়ে বসে এলিজাবেথের পাশে। ওর গভীর চোখ জোড়া এলিজাবেথের পা থেকে মাথা পর্যন্ত দেখতে থাকে। অস্থির কণ্ঠস্বর। এলোকেশি, তুমি এখানে কি করো? আমি কখন থেকে খুঁজছি। জানো তোমাকে না পেয়ে আমার অবস্থা কি হয়েছিল? নিস্তেজ স্বর এলিজাবেথের। হাঁটতে হাঁটতে এদিকে চলে এসেছিলাম, পরে আর রাস্তা খুঁজে পাচ্ছিলাম না। সম্পূর্ণ ঘটনা চেপে গেল এলিজাবেথ। তাকবীরের চোখ জোড়া রেহাই পেল কাতরতা, অনুভূতি প্রবণতা থেকে। চোখ কিঞ্চিত ছোট করে তাকাই এলিজাবেথের পানে। বলল, ফোন তো সাথেই ছিল, একটা কল করতে পারতে আমায়। অযাচিত কারণে বুক জোড়া পড়ছে এলিজাবেথের। ছটফটিয়ে উঠল, চলুন না, হোটেলে যাই, আমার শরীর খারাপ লাগছে। কিন্তু প্লিজ। ওকে, ওঠো। তাকবীরের সাহায্যে উঠে দাঁড়ালো এলিজাবেথ। সোডিয়াম লাইটের আলোতে ফুটে উঠল এলিজাবেথের ক্ষীণ অবয়ব। চিন্তার ভাঁজ সংকুচিত হলো তাকবীরের দাঁড়ে। নজর গেল ওর ঠোঁটে। তোমার ঠোঁট ফোলা ফোলা লাগছে কেন এলোকেশি? অজান্তেই এলিজাবেথের হাত চলে গেল ঠোঁটে। অনুভূতি হলো তীব্র জ্বালা। কিছুক্ষণ আগের ভয়াবহ ঘটনার স্মৃতি যা তাকে দিচ্ছে। চোখে অস্বস্তি, মনে তীব্র কষ্টের অনুভূতি। আশেপাশের পরিবেশে অদৃশ্য কোনো ভার নেমে আসলো। অন্তর্মহল সিক্ত হয়ে ওঠে সেই অদ্ভুত অশান্ত আবহে। পোকায় কামড় দিয়েছে হয়তো। তাকবীর শুধু এক পলক তাকালো এলিজাবেথের পানে, প্রত্যুত্তর করল না। হাঁটা দিল হোটেলের উদ্দেশ্যে। নতুন বছর আসতেছে তো, কি চাস নতুন বছরে? আমাকে ভণ্ডামির পথ থেকে ফিরিয়ে আনবে নতুন বছরে এমন একজন দয়ালু মানুষ চাই। শালা, তোকে একজন কেন, 10 জনও ফিরিয়ে আনতে পারবে না, বেশি নষ্ট হয়ে গিয়েছিস। নটকির পোলা, তুই কোন ক্ষেতের মূলা রে? উত্তরবঙ্গের। শালা চাপাবাস, সুরেশজাদ আমার মুখ খুলাবি না। তুই যে খাঁটি নোয়াখাইলা এটা সবাই জানে। আরে বেটা, চুরি বিদ্যা বড় বিদ্যা, যদি না পড়ে ধরা। বলেই চোখ টিপ মারল গার্ডটি। অপর গার্ডটি চোখ রাঙায়, পাত্তা দেয় কে কাকে। গার্ডটি মুখ বেচার করে চুপসানো গলায় বলল, আমি জানি না কিভাবে আমার জীবনে তো উত্তেজনাপূর্ণ হয়ে গেছে। কেন, কি ঘটেছে? আজ আমি দোকান থেকে এসে প্যাকেট খুলে দেখি
পাস্তায় আছে, সস নেই। অপর গার্ডটি ভ্রুছোড়া কুচিয়ে ঠোঁট কামড়ে হেসে বলল। প্যাকেট না প্যান্ট। কাছুমাছু হয়ে জবাব আসে। আপনারা যা ভালো বোঝেন। গার্ডটি ফিক করে হেসে দেয়। কিছু বলতে যাবে তখনই শোনা যায় কারোর পায়ের শব্দ। শির দ্বারা শক্ত হয়ে যায় ওদের। ন্যাসোকে আকস্মিক দেখতে পেয়ে ঘাবড়ে গেল। কেউই আশা করেনি ন্যাসো এত জলদি ফিরে আসবে। বস আপনি? নত দৃষ্টি নিবিষ্ট করে গার্ডরা। কোনো এক গুপ্ত কারণে সকলেই ভয়ে তথস্থ হয়ে আছে। ন্যাসো কোনো প্রত্যুত্তর করে না। শক্ত দৃষ্টি নিক্ষেপ করে গমগমে পায়ে ব্যাচমেন্টের ভিতরে যায়। বুক শুকিয়ে আসে সকলের। একে অপরের দিকে চাওয়াচাই করছে। ন্যাসো নিজেও জানে না সব কাজ ফেলে সবার আগে তাকে ব্যাচমেন্টেই কেন আসতে হলো। সবিতা বেগমকে খাঁচা থেকে বের করে অন্ধকারে ঘরে আটকে রাখা হয়েছে, যেখানে শুধু একটি দরজা, নেই কোনো জানালা, এক বিন্দু আলোর দেখা নেই। 3 বেলা খাবারও দেওয়া হচ্ছে এখন। গার্ডের কাছ থেকে যতটুকু জানতে পেরেছে, ন্যাসো প্রথম 3 দিন ইবরাত ঠিকঠাক ভাবে খেলেও 2 দিন ধরে কিছুই মুখে তুলছে না ইবরাত। এটা শোনার পর আর কেন যেন নিজেকে ধরে রাখতে পারলো না ন্যাসো। মেঝেতে ঝিমোচ্ছে ইবরাত। ত্বকে নেই আর সেই লাবণ্য। মায়াবী চোখ জোড়ায় নিচে গর্ত, কালো দাগ, ভাসমান গলদেশের হাড্ডি। ইবরাতের এই অবস্থা দেখে অপ্রত্যাশিতভাবে ন্যাসো দূর দাঁড়িয়ে ফোঁস নিঃশ্বাস ছাড়ল। পরপর ব্যগ্র পায়ে এসে দাঁড়ালো ইবরাতের সামনে। কারোর উপস্থিতি টের পেয়ে দুর্বল চিত্তে মাথা তুলে ইবরাত। ন্যাসোকে এতদিন পর দেখতে পেয়েও অভিব্যক্তিতে নেই কোনো পরিবর্তন। দৃষ্টি নত করে আবারও। ন্যাসো খুব অবাক হলো বটে। তার আশা ছিল অন্যরকম, একটু আবেগপ্রবণ বাচ্চামি, আর একটু। আবার কি নতুন নাটক শুরু করেছো? খাচ্ছ না কেন? ইবরাত নীরব নিঃশব্দ। কি হলো, কথা কানে যাচ্ছে না? এবারও নিশ্চুপ ইবরাত, যেন মুখে কুলু পেটেছে। চিবুক শক্ত হতে থাকে ন্যাসোর পরনে ছিল ডেনিম প্যান্ট আর ব্রাউন কালারের জ্যাকেট। ব্রাউন কালারের জ্যাকেটের সাথে স্বয়ং সম্পূর্ণভাবে অবলীলায় মিলে গিয়েছে ব্রাউন ধাঁচের চোখজোড়া। শক্ত হলো দৃষ্টিভঙ্গি। হাঁটু ভেঙে বসলো ইবরাতের সামনে। চিবুক ধরে সোজা উপরে তুলল ইবরাতের মুখ। ইবরাতের পাপড়ি জোড়া ভেজা, কম্পিত হচ্ছে শরীর। অস্বাভাবিক লাগতে থাকে সবকিছু ন্যাসোর। হঠাৎ চোখ গেল ইবরাতের গলার পাশটায়। নখের আঁচড়ের দাগ স্পষ্ট। কিছু কিছু দাগের উপর সিক্ত তাজা রক্ত শুকিয়ে জমাট বেঁধে আছে। অযাচিত কারণেই বুকের ভিতর জ্বলন শুরু হয় ন্যাসোর। চওড়া তামুকের আভা পরিবর্তন হলো। শান্ত গোছের মানবের মুখে ফুটে ওঠে অযাচিত ক্ষুব্ধতার ছাপ। ওর তীক্ষ্ণ মস্তিষ্কে বার্তা জানান দিয়ে দেয় এখানে কিছু ঘটেছে, যা ঘটার কথা ছিল না। শক্ত হাতে চেপে ধরলো ইবরাতের চিবুক। বিজলি চমকানোর মতো গর্জন ন্যাসোর। সত্যি করে বল, কে করেছে? ন্যাসোর শশব্যস্ত বিদ্যুৎ বেগী চাহনি দেখে আরো বেশি করে কাঁপতে থাকে ইবরাত। ফ্যারফ্যার করে কেঁদে দেয়। অধৈর্যের পরিচয় দিল ন্যাসো। আবারও চেঁচালো, বল, কে ছুঁয়েছে তোকে? ইবরাত এই নরকেও যেন এক টুকরো ভরসাযোগ্য ঠাঁই পেল। খামচে ধরল ন্যাসোর জ্যাকেট। হাউমাউ করে কাঁদতে থাকে। কোথায় ছিলেন আপনি? আর একটু হলেই আমার সর্বনাশ হয়ে যেত। ওর কান্না একটুও গায়ে লাগলো না ন্যাসোর। ইস্পাতের মতো শক্ত বুক থেকে টেনে ওর মুখ সামনে আনলো। উগ্রভাবে চেঁচাতে থাকে, আমার ধৈর্যের বাঁধ ভাঙবি না। বল, কে তোকে ছোঁয়ার স্পর্ধা দেখিয়েছে? ইবরাত মুখে কিছু বলে না, শুধু কাঁপতে কাঁপতে ভয়ার্থ চোখের সামনে তাকাই এক গার্ডের দিকে। ন্যাসো ইবরাতের দৃষ্টি অনুসরণ করে তাকালো সেই গার্ডের দিকে, যে এক কোণায় দাঁড়িয়ে আছে জড়সড় হয়ে। তার পা অসম্ভবভাবে কাঁপছে। ন্যাসোর চোখে মুখে আবির্ভাব ঘটল ভিতরের ঘুমন্ত সেই নরখাদকের। ঝড়ের বেগে গিয়ে গলা চেপে ধরে গার্ডটির। বাকি গার্ডরা তথস্থ হয়ে দূরে সরে যায়। এগোনোর সাহস নেই কারোর। ন্যাসো প্রথমেই পায়ে আঘাত করে নিচে ফেলে দেয় গার্ডটিকে। গার্ড নিচে পড়তেই হামলে পড়ে তার উপর। হাঁটু গেড়ে বসলো গার্ডের বুকের উপর। ন্যাসোর চেহারায় বিকৃত ক্রোধ।
জলে টইটম্বুর করা চোখে ঢুকিয়ে দিল তর্জনী। চোখের কালো মণি গলে ছিটকে কালো তরল এসে পড়ে ন্যাসোর মুখের উপর। হাত পা ছুঁড়ে ছটফট করতে থাকে গার্ডটি অসহ্যকর যন্ত্রণায়। কিছু মুহূর্তের ব্যবধানে ন্যাসো অপর চোখেও ঢুকিয়ে দিল তর্জনী। এতেই ক্ষান্ত হয় না, সহসা তর্জনী ঘুরতে থাকে ক্ষত বিক্ষত চোখের ভেতর। তাজা রক্তে সিক্ত গার্ডের মুখমণ্ডল, গড়িয়ে গড়িয়ে রক্ত আর মনির তরল অংশ মেঝেতে পড়তে থাকে। এই ভয়ঙ্কর দৃশ্য দেখে শক্তপোক্ত গোছের বাকি গার্ডদেরও গা শিউরে ওঠে। ন্যাসো নিজের কাজে অনড়, ক্রমাগত আরো নৃশংস হতে আচরণ। এই চোখ দিয়ে নোংরা দৃষ্টি দিয়েছিলি না? পকেট থেকে ছোট একটা পকেট নাইফ বের করলো ন্যাসো। প্রথম করাঘাতি হয় বুক পাঁজরের মাঝটায়। এভাবে একের পর এক আঘাত করতেই থাকে ন্যাসো। তাজা রক্তে সিক্ত হয় পুরো মেঝে। চেঁচানোর মতো অবশিষ্ট শক্তিও থাকে না শরীরে গার্ডটির। অসাড় হয়ে আসে সমস্ত শরীর, চোখের সামনে নেমে আসে আধার। ফালি ফালি হয়ে যায় বুক, তবুও হিংস্রতা কমে না ন্যাসোর। ফিনকি দিয়ে ছিটকে আসা রক্তে আড়ালে হয়ে যায় ন্যাসোর নিজস্ব গায়ের রং। রক্তের ভিতরে শুধু চলচল করে ন্যাসোর বাদামি চোখ জোড়া। চোখে দহন ও আগ্রাসন, আগুন জ্বলছে, দৃষ্টি হয় তীক্ষ্ণ, বেপরোয়া এবং ধ্বংসাত্মক। চোখের মনে স্থির নয় ন্যাসোর, অস্থিরভাবে চারপাশে কিছু খুঁজতে থাকে। কিছু দূর একটা বড় পাথর খণ্ড দেখতে পেয়ে পৈশাচিক হাসি দিয়ে সেটির কাছে ছুটে যায়। অধিক ওজনের পাথরটা তুলতে একটু বেগ পোহাতে হলো ন্যাসোর, তবুও সুঠাম দেহের অধিকারী ন্যাসোর তেমন খাটতে হয়নি। আবারও তেড়ে আসলো রক্তাক্ত গার্ডের কাছে, নিস্তেজ দেহ, প্রাণ পাখি উড়াল দিয়েছে সেই কখনই। ন্যাসোর ধ্বংসযজ্ঞের কাছে টিকতে না পারেনি বেশিক্ষণ। সকল গার্ডরা মুখ ফিরিয়ে নেয় আগাম। নৃশংস অপ্রীতিকর দৃশ্য দেখে গা গুলাতে থাকে ইব্রাতের। দুহাতে চোখ চেপে ধরে চিৎকার করে উঠল। ন্যাসোর ইব্রাতের চিৎকারে চকিতে ওর দিকে ফিরল। পরপর মাথার উপর তুলে রাখা পাথরটি ছুঁড়ে মারল মৃত লাশের উপর। থেতলে যায় সম্পূর্ণ মুখ, মাথার খুলি ফেটে মগজ দিয়ে ছিটকে পড়ে দূরে। ন্যাসো সেই লোমহর্ষক দৃশ্য দেখে পৈশাচিক হাসি দিয়ে ইতি টানল আজকের ধ্বংসযজ্ঞের, যেই হাসি তাদের কাছে তৃপ্তিময় হাসি। ইব্রাতের আর্তনাদ শুনে ছুটে গেল ওর কাছে, টেনে তুলে সহসা বুকের সাথে মিশিয়ে নিল। ন্যাসোর গায়ের রক্তে সিক্ত হয় ইব্রাতের শরীর, তবুও ছাড়ে না ন্যাসো। ছটফট করতে থাকা ইব্রাতকে শক্তপোক্ত বুকে চেপে ধরে রাখে। ন্যাসোর বুকের ভেতরের প্রকম্পনে কম্পিত হচ্ছে ইব্রাতের শরীরও। হঠাৎ নড়াচড়া থেমে গেল ইব্রাতের। ন্যাসো বুঝতে পারে ইব্রাত চেতনা হারিয়েছে, তাও ছাড়ল না ন্যাসো। অনুভব করলো পৈশাচিক জুড়ে তরতরিয়ে বেড়ে ওঠা তীব্র ক্রোধ আর হিংস্রতা তলিয়ে যাচ্ছে বৃক্ষপটে বহমান মন্থর শিথিলতার এই মেয়ের সংস্পর্শে। হঠাৎই পকেটের অবহেলিত ফোনটি বেজে উঠল। লুকাসের কল। ইব্রাতকে কাঠের চৌকিতে শুইয়ে দিয়ে কল রিসিভ করলো ন্যাসো। ওপাশ থেকে শোনা যায় লুকাসের অস্থির গলায়, লোকা, বাংলাদেশে পৌঁছে গিয়েছো? ওইদিকে কি অবস্থা? আমরা কালকে ফ্লাইটে ইতালি ব্যাক করছি। ন্যাসোর ভ্রুছোড়া কুচকালো, অবিশ্বাস্য স্বরে আওড়ায়, বস রাজি হয়েছে তবে? তাদের উপর অ্যাটাক হয়েছে নেসো। কি? খুব করে অবাক হয়ে চেঁচালো ন্যাসো। কারো তো সাহস আর শখ হলো মরার? বেদখুটে হাসি দিল লুকাস, বলল, সেটা তো দেখতে যাচ্ছি। ওকে, আমি নেক্সট ফ্লাইটেই আসছি। না না, একদম না। এই মুহূর্তে তোমার বাংলাদেশে থাকা অনেক দরকার। একটা ব্যাংক অ্যাকাউন্টের নাম্বার পাঠিয়েছি, দেখো। 1 ঘন্টার ভিতরে ওই অ্যাকাউন্টের সকল ডিটেলস লাগবে বসে। ওকে। কল কেটে দেয় ন্যাসো। অচেতন ইব্রাতের দিকে এক পলক তাকিয়ে কাউকে ফোন করতে করতে বেরিয়ে গেল ব্যাচমেন্ট থেকে। লাভার্স পয়েন্ট বিচ, ক্যালিফোর্নিয়ার মন্টেরে উপদ্বীপে অবস্থিত একটি অপূর্ব সুন্দর সৈকত, যা প্রকৃতির নিখুঁত সৌন্দর্য এবং শান্ত পরিবেশের জন্য বিখ্যাত। নামের মতোই এই স্থানটিতে যুগল প্রেমের আবেগময় মুহূর্তগুলো সবচেয়ে বেশি প্রতিফলিত হয়। সমুদ্রের ধারে উজ্জ্বল সূর্যের আলোয় ঝকঝকে বালি, লাইন ধরে সারি সারি ডাব গাছ। সমুদ্রের মাঝখানে মাঝারি আকৃতির এই দ্বীপ প্রতিটি যুগল আশিকদের ভ্যাকেশনের জন্য বেস্ট। এলিজাবেথ মন খুলে চিরচিত্তে সমুদ্রের স্বচ্ছ নীল পানিতে পা ভেজাচ্ছে।
মুক্ত বাতাস, সমুদ্রের ঠান্ডা পানি এবং প্রাকৃতিক সৌন্দর্য এলিজাবেথের মধ্যে স্বাধীনতার নতুন অনুভূতি জাগ্রত করে আবারও। ওর কাছে এটি এক ধরনের পুনর্জন্মের অনুভূতি, যেখানে প্রতিটি পদক্ষেপে মানুষ অনুভব করে যে তার জীবন আবার শুরু হয়েছে, সমস্ত সীমাবদ্ধতা ও কষ্ট ভুলে গিয়ে। জামা ভিজে যাবে লোকেশি, এত গভীরে যেও না। মোটেও এলিজাবেথ গভীরে যায়নি। পাড়ে দাঁড়িয়েই সমুদ্রের পানিতে স্নান করাচ্ছিল পাকে। অষ্টাদশীর মতো আবেগে আপ্লুত হয়ে যাচ্ছে ক্রমাগত। ওষ্ঠপুট জুড়ে চঞ্চল প্রাণ খোলা হাসি, ওষ্ঠ ছড়ানোর হাসির আজ নিস্তার নেই। পরনের স্কাই ব্লু কালারের লং ফ্লোরাল প্রিন্টের গাউন টাকনু থেকে আর একটু উপরে তুলে নিল। গ্রীবা ঘুরিয়ে তাকালো তাকবীরের দিকে, ভেংচি কেটে বলল, কেন, এটা ভিজে গেলে কি আর একটা কিনে দিতে পারবেন না? অধর প্রসারিত করে হাসলো তাকবীর। সে এলিজাবেথের পেছনেই ওর জুতো জোড়া হাতে নিয়ে দাঁড়িয়েছিল। গভীর চোখ দুটো আসলে সে জড়িয়ে রেখেছে এলিজাবেথের পা থেকে মাথা পর্যন্ত। প্রতিবারের মতো তাকবীর আজও ম্যাচিং করে জামা পড়েছে এলিজাবেথের সাথে। এই সবকিছুই তাকবীর অতি আবেগ আর যত্নের সহিত কেনে। এক অষ্টাদশীর সান্নিধ্যে আসলে ভুলে যায় নিজের বয়স, প্রফেশন। মনে হয়ে ওঠে চাঙ্গা আচরণ করতে থাকে তরুণ বয়সের যুবকদের মতো। ফর্মাল প্যান্টের সাথে মিলিয়ে এলিজাবেথের গাউনের সেম প্রিন্টের হাফ হাতার বিচ শার্ট পরেছে তাকবীর। চোখে সানগ্লাস, শার্টের বুকের বোতাম দুটো অনাড়ম্বর ভাবে খোলা। কোকড়া চুলগুলো উড়ছে এলোমেলো ভাবে উত্তরের হাওয়াতে। চোখে এক রাশ মুগ্ধতা, অধরে উজ্জ্বলিত শিখা। কারা বলে শ্যামবর্ণের পুরুষরা সুন্দর হয় না? বোকা তারা, যথেষ্ট বোকা। শ্যামবর্ণের চেহারা যেন চাঁদের আলোয় ফুটে ওঠা একটি নিখুঁত রূপ, যার মাঝে এক অমলিন কোমলতা আর জটিলতা মিশে থাকে। তাকবীরের চোখ দুটি গভীর, সাগরের মতো বিশাল ও উদার, যেন কল্পনার জগতে প্রবাহিত এক নদী। হালকা হাসিতেই পৃথিবীর সব রঙের মেলবন্ধন ঘটে, আর তার উপস্থিতি চারপাশে এক ধরনের মিষ্টি ছোঁয়া রেখে যায়। এলিজাবেথের কথায় ঠোঁট কামড়ে হাসলো তাকবীর, আপন মনে বিড়বিড় করলো, তোমার এই অপরূপ সৌন্দর্য শুধুমাত্র আমি দেখবো বলে যদি পুরো বীজটা কিনে নিতে পারি, তবে কি সামান্য জামা কাপড় কিনতে কি আমার খুব বেশি কষ্ট হয়ে যাবে বোকা রানী? কথাগুলো বরাবরের মতোই দেখা মিলল না দন্তপাটে। বাকি সবকিছুর মতো এগুলোও ভেতরেই চেপে রাখলো। কিছু বলার নেই ম্যাডাম। অকারণেই খিলখিল করে হাসছে এলিজাবেথ, উচ্ছ্বসিত স্বরে চেঁচালো, ধন্যবাদ এত সুন্দর একটা জায়গায় নিয়ে আসার জন্য। খুব সুন্দর জায়গাটা, আমার অনেক পছন্দ হয়েছে। তখন তো আসতে চাইছিলে না। ভাগ্যিস আপনি জোর করেছিলেন। হাসির মাত্রা বাড়ে এলিজাবেথের। তাকবীর শুধু মনোমুগ্ধকর দৃষ্টিতে তাকিয়ে আছে, কথা আসতে চায় না তার ভেতর থেকে। অভ্যন্তর থেকে বলছে, চেয়ে থাক এভাবেই একগুঁয়ে দৃষ্টিতে। প্রশান্তির স্রোতে বইয়ে নে আমাকে। কাল রাতে হোটেলে ফেরার পরপরই এলিজাবেথের রুমের দরজা লক করে দেয় ভেতর থেকে। তাকবীর শতবার ডাকলেও দরজা খোলে না এলিজাবেথ। পরে সকালে উপায় অন্তর না পেয়ে তাকবীর হোটেল স্টাফের কাছ থেকে ডুপ্লিকেট চাবি এনে দরজা খোলে। এলিজাবেথকে ওর কাছে খুবই অস্বাভাবিক লাগছিল। তারপরেই জোর করে নিয়ে আসে এখানে তাকবীর। আপনার রোজে খুব ভালো। এলিজাবেথের কথায় সন্ধি ফিরে পায় তাকবীর। ভ্রুজোড়া কিঞ্চিত কুচকিয়ে ভাব হেলিশ ভাবে জবাব দেয়, অবশ্যই ভালো, না হলে তোমাকে পছন্দ করতাম। মুখ বাঁকায় এলিজাবেথ। পেছন থেকে না দেখেও বুঝতে পারে এলিজাবেথের এক্সপ্রেশন। ফিক করে হেসে দেয় তাকবীর। হাসছেন যে? ফিরে উৎসুক হয়ে জানতে চাইলো এলিজাবেথ। হাসি আটকে রাখে তাকবীর। কই না তো। ঠং। খুব পাকনা পাকনা কথা বলতে শিখে গেছো মেয়ে। আমি পেট থেকেই পাকনা হয়ে বের হয়েছি, বলে সাগরের পাড়ে পড়ে থাকা ঝিনুক কুড়াতে থাকে এলিজাবেথ। নাক কুচকায় তাকবীর। এসব নিচ্ছ কেন? প্রত্যুত্তর করে না এলিজাবেথ। পার ধরে ধরে ঝিনুক কুড়িয়ে কুড়িয়ে সামনে এগোতে থাকে। তাকবীরও জুতো জোড়া হাতে নিয়ে পিছু যেতে থাকে এলিজাবেথের। এলোকেশি ছেলে মানুষে করে না, এগুলো ধারালো, হাত কেটে যেতে পারে। এতক্ষণে গিয়ে দাঁড়ায় এলিজাবেথ। গাল ফুলিয়ে পেছন ফিরে দুহাতে কোমর বেঁধে তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করে তাকবীরের কৃষ্ণ গহ্বরে গমগমে গলায় বলল, ছেলে মানুষই মানে?
আপনি জায়গায় দাঁড়িয়ে আমার লিঙ্গ পরিবর্তন করে দিচ্ছেন, খুব অসভ্য তো আপনি। তৎক্ষণাৎ আবার ঘুরে ফিরে এলিজাবেথ তাকবীর পেট চেপে ধরে হাসতে লাগলো। পরপর নিজের ভুল চটজলদি সংশোধন করে নিল। আচ্ছা আচ্ছা, সরি ম্যাডাম, মেয়ে মানুষই করবেন না, এইগুলো রাখো, হাত কেটে যাবে। ভদ্র মেয়ের মতো কথা শুনল এলিজাবেথ, ফেলে দিল হাত থেকে। তাকবীরের অভ্যন্তর শিউরে উঠল এই একটুখানি বাধ্যকতায়। তবে এবার করে বসলো আর এক কাণ্ড। চুল ছেড়ে দিয়ে দুহাত ছড়িয়ে পাখির মতো ডানা মেলে দৌড়তে থাকে। তপ্তশ্বাস ফেলে তাকবীরও দৌড় দিল পিছন পিছন। সমুদ্রের নরম বালুকা বেলায় দুজন প্রেমিক যুগল। দূরে ঢেউয়ের কলকল শব্দ, আকাশে পড়ন্ত সূর্যের সোনালী আভা। মেয়েটি হাত ছড়িয়ে উচ্ছল হাসিতে দৌড়ে চলেছে, যেন ঢেউয়ের সঙ্গে প্রতিযোগিতা করছে। তার খোলা লাল চুল বাতাসে উড়ছে আর পায়ের কাছের বালুগুলো ছিটিয়ে দিচ্ছে। ছেলেটি তার ঠিক পিছনেই হালকা হাসি মুখে তাড়া করছে, যেন মেয়েটির হাসির উৎস ধরতে চাইছে। তাদের পদচারণায় বালুর উপর দাগ রেখে যায়, আর সেই দাগগুলোও যেন তাদের ভালোবাসার গল্প বলে। সমুদ্রের ঢেউ এসে আবার সেই পদচিহ্ন মুছে দেয়, ঠিক যেমন প্রকৃতি মানুষের মধুর মুহূর্তগুলোকে গোপন করে রাখে। ক্লান্ত হয়ে থামলো এলিজাবেথ, থামলো তাকবীর। দুজনেই হাঁটুতে ভর দিয়ে হাঁপাচ্ছে। বড় হবে কবে? এখনো এত বাচ্চামি করে কেউ? এলিজাবেথ শুকনো ঢোক গিলে রুষ্ট গলায় বলল, আমি যথেষ্ট বড় হয়েছি। ঠিক বয়সে বিয়ে হলে এতদিনে আমার মেয়ের সাথে আপনার ছেলের বিয়ে দিতে পারতাম। এটা মানাতো না, বাচ্চারা চায়নি স্বামী স্ত্রী হতে, ওরা ভাই বোন হচ্ছে ইচ্ছুক, তাই আমাদের কারোরই ঠিক সময়ে বিয়ে হয়নি। তাকবীর ঠোঁটে দাঁত চেপে হাসি থামানোর চেষ্টা করলো যথাসম্ভব। স্তব্ধ হয় এলিজাবেথ, পরিবর্তন হলো চেহারার রং স্বর। আপনি জানেন আপনি আমার বিশ্বাসের ঠিক কত বড় জায়গা দখল করে নিয়েছেন? ভালো মানুষ। আবেশিত দৃষ্টিতে তাকায় তাকবীর, দৃষ্টি স্থির, কণ্ঠে নমনীয়তা। এভাবেই, ঠিক এভাবে একদিন পুরো তুমিটাকে নিজের দখলে নিয়ে যাব। যদি না পারেন? ফোঁস নিঃশ্বাস ফেলে তাকবীর, ঘুরে তাকালো উথাল পাথাল ঢেউয়ের সমুদ্রে। অভিব্যক্তি শূন্য কণ্ঠে নেই প্রাণ, নিস্তব্ধভাবে আওড়ালো, ভাসিয়ে দেব নিজেকে, বিলীন হয়ে যাব বিচ্ছেদের দহনে। গা কেঁপে ওঠে এলিজাবেথের, খেই হারিয়ে তড়িঘড়ি করে বলল, কি বলছেন এসব? ঢোক গেলার মতো হজম করে নিল তাকবীর নিজের অব্যক্ত বেদনার বাণী। চলো গিয়ে বসি। বিচের মধ্যে সুন্দর করে ডেকোরেট করা এক অতি রোমাঞ্চকর পরিবেশ। সাদা সফেদ চাদর বিছানো সাদা চিকচিকে বালিতে, তার উপর নানা রকমের স্ন্যাক্স, জুস, কেক আর একটা গিটার, সব মিলিয়ে সুন্দর করে সাজানো। সাথে যুক্ত হয়েছে গোছা গোছা সাদা গোলাপ। এবার আর লাল গোলাপ আনেনি তাকবীর। এলিজাবেথ এতক্ষণ এগুলো তেমন খেয়াল করে দেখেনি, এখন দেখতে পেয়েই চোখ ছানা বড়া হয়ে যায়। ঠোঁট গোল করে তাকায় তাকবীরের দিকে। কখন করলেন এগুলো? তাকবীর নিশ্চুপ। এলিজাবেথ আবারও বলল, আপনার সাথে কাটানো প্রতিটা মুহূর্তেই মনে হয় আগে থেকেই কত শখ করে সাজানো সব কিছু। নিঃশব্দে হাসে তাকবীর, হঠাৎ আনমনে বিড়বিড় করতে থাকে, আমি গোপনে ভালোবেসেছি, বাড়ি ফেরা পিছিয়েছি তোমায় নিয়ে যাব বলে। কর্ণপাত এড়াই না এলিজাবেথের, চকিতে তাকবীরের দিকে ফিরে তাকালো, বাচ্চা সুলভ গলায় আবদার করলো, একটা গান শোনান না। বেশি জোর করতে হয়নি তাকবীরকে। অমায়িক হেসে গিটার হাতে তুলে নিল তাকবীর, তাল তুলে গিটারের সাথে সুর দেয়। মুগ্ধতায় ধাঁধিয়ে যায় এলিজাবেথের অন্তঃকরণ, দুহাতে তালি দিতে থাকে। অসম্ভব সুন্দর আপনার গানের গলা। পেরিয়ে গেল আরো কিছু মুহূর্ত অপ্রাসঙ্গিক বাক্য আদান প্রদানে। হঠাৎ ভেসে এলো তাকবীরের গদগদ কণ্ঠ, এই এক্ষুনি চুল বাঁধো। এলিজাবেথ জুস খাচ্ছিল, ওর সামনের চুলগুলো পিন্টারেস্টে ক্লক ক্লিপার দিয়ে আটকানো ছিল, তাও বাতাসের তোড়ে এলোমেলো ভাবে উড়ছিল অবাধ্যকতার পরিচয় দিয়ে। এলিজাবেথ ঠোঁট ভেঙে তাকবীরের দিকে তাকালো, চুপসানো গলায় বলল, কেন? তাকবীরের তৎক্ষণাৎ জবাব, এই এলোমেলো চুলগুলো ঝড় তুলে দিচ্ছে ভিতরে। খানিকটা লজ্জা পেল এলিজাবেথ, মাথা নিচু করে ফেলল। পার হলো কিছু মুহূর্ত নীরবে, তাকবীর শুধু তাকিয়েই থাকে। আপনি যে এভাবে সারাক্ষণ তাকিয়ে থাকেন
ক্লান্ত হন না? হাঁটুতে কোনোই ঠেকিয়ে গালের নিচে হাত রাখা অবস্থায় বসা ছিল তাকবীর। সেইভাবেই উত্তর দিল। চোখে মাঝে সাঝে ক্লান্তির ছাপ আসলেও মনে আসে না। একটা গভীর সান্ত্বনার মুহূর্ত, যেখানে সমস্ত দুঃখ, উদ্বেগ ও যন্ত্রণা সময়ের সাথে প্রশমিত হয়ে যায়। সেই মুহূর্তে মনে হয় অনেক কঠিন সময়ের পর অবশেষে একটু শান্তি ও স্বস্তি মিলেছে, যা তাকে আবার নতুন করে জীবনের উদ্দেশ্য ও শক্তি দেয়। অনুভূতিটি হতে পারে অব্যক্ত, কিন্তু তার মধ্যে এক ধরনের তৃপ্তি এবং মানসিক শুদ্ধতার অনুভূতি থাকে। এলিজাবেথের নিজেরও মাঝে মাঝে খারাপ লাগা কাজ করে প্রতি ক্ষণে ক্ষণে। এভাবেই তাকবীরের অনুভূতিকে এড়িয়ে যেতে। জীবনটা এমন কেন? আমাদের চাওয়া অনুযায়ী খুবই জিনিসই পেয়েই থাকি আমরা, কেন? আমাকে রাশিয়া নিয়ে চলুন না। সোজা হয়ে বসলো তাকবীর, গম্ভীর স্বরে জানতে চাইল। কেন? এলিজাবেথের কণ্ঠে আকুলতায় ঠাসা সবেগে আওড়ালো। আমি মমকে খুঁজে বের করতে চাই। আমার বিশ্বাস মম এখনো বেঁচে আছে। তাকবীর কিছু বলতে যাবে, তখনই ভেসে আসে কর্কশ শব্দ, যেন যুদ্ধে হুঁশিয়ার। তাকবীর উঠে দাঁড়ায়, দৃষ্টি নিক্ষেপ করে সমুদ্রে। ওর পিছন পিছন এলিজাবেথও উঠে দাঁড়ায়। তাকবীরের কপালে ভাঁজ সংকুচিত হলো, জিভ দিয়ে ঠোঁট ভিজালো, চিন্তিত ভাব। 4টি বড় বড় ফ্রিগেট বোর্ড এই দিকেই আসছে। তাকবীর এলিজাবেথকে নিচের আড়ালে নিয়ে যায়। এলিজাবেথকে পিঠ দিয়ে আড়াল করে তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করে সামনে। তার ষষ্ঠ ইন্দ্রিয় বলছে খারাপ কিছু হতে চলেছে। তাকবীর আজ পুরো বীজটা কিনে নিয়েছে একান্ত মুহূর্ত কাটানোর জন্য, সুতরাং কোনো পর্যটকের আসার সম্ভাবনা একেবারেই নগ্ন। ভাবনার ভিতরে ফ্রিগেট বোটটি এসে পারে থামে। মুহূর্তের মধ্যেই এক ঝাঁক পাখির মতো কালো পোশাকধারী লাফিয়ে নেমে ওদের দিকেই তেড়ে আসতে থাকে। তাদের চোখে হিংস্রতা, হাতে অস্ত্র। অভ্যন্তর শিউরে ওঠে এলিজাবেথের। খামচে ধরে তাকবীরের শার্ট। অকস্মাৎ তাকবীর এলিজাবেথকে অবাক করে দিয়ে ঝড়ের বেগে দৌড়ে গেল সামনে, যেন যান্ত্রিক মেশিন সুইচ অন করার সাথে সাথে চলতে শুরু হয়েছে। চোখের পলকে দুজনকে বালির উপর শুইয়ে দিল তাকবীর। এলিজাবেথের দিকে তেড়ে আসা সকলে একে একে করে মাটিতে লুটিয়ে পড়ছে। তাকবীর নিপুণভাবে প্রতিহত করছে সকল ঘাতকদের। ঢেউয়ের মতো একের পর এক আক্রমণ আসছে, আর তাকবীর প্রতিবার তার দৃঢ়তাকে ঢালের মতো ব্যবহার করছে। রক্তে সিক্ত হচ্ছে সাদা বালি। সাদা ঝকঝকে বাকির রং পরিবর্তন হয়ে রেড ক্লেতে পরিণত হচ্ছে। তবুও পিছু হটে না তাকবীর। কেঁপে উঠল এলিজাবেথ তাকবীরের হুঙ্কারে। তোরা ভুল জায়গায় এসেছিস। এলিজাবেথ স্তব্ধতায় ছেয়ে যায়। চিনতে পারছে না এই তাকবীরকে। এই এক অন্য তাকবীর, সমুদ্রের হিংস্র এবং চোখে সাহসের আগুন। এত উগ্র আচরণ, এত ভয়ঙ্কর মুখভঙ্গি। কমতে থাকে সৈন্য সংখ্যা। ইমিগ্রেশনে দাঁড়িয়েছিল রিচার্ড আর লুকাস। আজ ইতালি ব্যাক করছে তারা। হঠাৎ করে রিচার্ডের হাতের ঘড়িতে রেড অ্যালার্ট দিতে থাকে। চোখে মুখে হিংস্রতার ছাপ ভেসে ওঠে গ্যাংস্টার বসের। লাগেজ ফেলে উন্মাদের মতো এক্সিটের দিকে যেতে থাকে। তার চোখ বনে যায় লুকাস। পেছন থেকে চেঁচালো, বস কোথায় যাচ্ছেন? বিপদ। বিপদ। এই একটা শব্দ শুধু উচ্চারণ করলো রিচার্ড। শোনা মাত্র লুকাস নিজেও সচল হয়ে গেল। নিজের কাজে বেরিয়ে পড়লো তৎক্ষণাৎ। হঠাৎ পেছন থেকে ভেসে আসলো এলিজাবেথের চিৎকার। চকিতেই পেছন ফিরে তাকবীর, যেন কি হারিয়ে গেল। একজন তাকবীরের মারামারির সুযোগ বুঝে গিয়ে আক্রমণ আনে এলিজাবেথের উপর। চেপে ধরে এলিজাবেথের চুলের মুঠি। ব্যথা কুকরিয়ে নাকমুখ কুঁচকে রেখেছে এলিজাবেথ। ইতিমধ্যেই অর্ধেক সৈন্য সংখ্যা কাবু হয়ে গিয়েছে। তাকবীর একাই অধিকের সাথে লড়াই করেছে। তাকবীর তাকালো এলিজাবেথের ব্যথাতুর মুখে। পরপর তাকালো তীক্ষ্ণ দৃষ্টিতে মুষ্টিবদ্ধ হাতের দিকে। গভীর নিকোষ কালো চোখে ফুটে উঠল ক্রোধের আগুন। নিচে পড়ে থাকা একটা কাঁচের বোতল তুলে নিল তাকবীর। অতঃপর হাঁটুতে এক বাড়ির মাধ্যমে ঠিক বাজ বরাবর ভেঙে ফেলল। ভাঙা বোতলের অংশ তীক্ষ্ণ অস্ত্র বানিয়ে দ্রুত ঘূর্ণিতে ছুঁড়ে মারল মুষ্টিবদ্ধ হাতে। চামড়া ভেদ করে কাঁচের সরু অংশ মাংসে বিঁধে যায়। রক্তাক্ত হাত চেপে ঘাতকটি বসে পড়ল। তাকবীর ছুটে গেল এলিজাবেথের কাছে। জবথব হয়ে কাঁপতে থাকে এলিজাবেথ।
ভেতরে ঘূর্ণিঝড় অনুভূত হচ্ছে তার এই শ্বাসরুদ্ধকর পরিস্থিতিতে। কই মাছের প্রাণ এত সহজে মরে না। আহত ঘাতকরা আবারও তেড়ে আসে। পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে আবারও। 5-6 জন ঘিরে ধরল ওদের। তাকবীর কৌশলে এলিজাবেথকে আড়াল করে সকলের মোকাবিলা করতে থাকে। সমুদ্রের ঢেউয়ের গর্জনের সঙ্গে শুরু হয় এক ভয়ঙ্কর লড়াই। হঠাৎ পেছন থেকে একজন তেড়ে আসে এলিজাবেথের দিকে ছুরি নিয়ে। এলিজাবেথ দুহাতে মুখ চেপে ধরে চিৎকার করে উঠল। আহ! কোন রকম যন্ত্রণা অনুভব না হওয়ায় কাপা কাপা হাতগুলো মুখ থেকে সরাই এলিজাবেথ। চোখ মেলে তাকাতেই সামনের দৃশ্য অবলোকন হলে গা শিউরে ওঠে এলিজাবেথের। মুখে হাত চেপে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে থাকে। তাকবীর এলিজাবেথের পেটের দিকে অগ্রসর হওয়া ধারালো ছুরিটি নিজের হাতে চেপে ধরে রেখেছে। গল গলিয়ে রক্ত পড়ছে হাত থেকে। সেদিকে কোনো ভ্রুক্ষেপ নেই তার। দাঁতে দাঁত চেপে তাকিয়ে আছে সামনের ঘাতকের দিকে। পরপর পেট বরাবর এক লাথিতে ফেলে দিল তাকবীর ঘাতককে। আবারও তেড়ে আসে এক ধরাশয়ী আক্রমণ। প্রত্যেকটা আঘাতে আসছে শুধু এলিজাবেথের উপর। পেছন থেকে আর একজন ছুরি নিয়ে দৌড়ে আসছে এলিজাবেথের দিকে। তাকবীর এক টানে এলিজাবেথকে নিজের সাথে মিশিয়ে নিয়ে ঘুরিয়ে ফেলে। ছুরি গিয়ে বিঁধে তাকবীরের বাহুতে। রক্তে ভিজে যায় সমস্ত শার্ট। তবুও দুর্বল হয় না তাকবীর। লড়তে থাকে। এত চেষ্টা করেও এলিজাবেথকে রক্ষা করতে পারেনি তাকবীর। মারামারির এক পর্যায়ে লাঠির আঘাত এসে লাগে এলিজাবেথের মাথায়। গ্রীবা বেয়ে বেয়ে লাল তরল ঝরতে থাকে। থমকে যায় তাকবীরের দুনিয়া। এলিজাবেথের মাথায় চেপে রাখা হাত সামনে আনতেই এতক্ষণে নিজেকে খুবই দুর্বল অনুভূত হচ্ছে। চোখে যন্ত্রণা আর সাহসের এক অদ্ভুত মিশ্রণে এলোমেলো হয়ে টলে যেতে থাকে তাকবীর। চুলের ফাঁক গলিয়ে গলিতে রক্ত ঝরতে থাকে এলিজাবেথের। নিজের রক্ত তোয়াক্কা না করে এলিজাবেথের রক্ত দেখে বিচলিত হয়ে বুকের মধ্যে জড়িয়ে ধরে তাকবীর ওকে শক্ত করে। চোখের সামনে একটা বড় দুঃস্বপ্ন ফিরে আসছে যেন। শরীর ছেড়ে দেয় এলিজাবেথ তাকবীরের বৃক্ষপটে। নিজের শরীরেরও এস্তো হারাতে থাকে তাকবীর। অসাড় হয়ে আসে সর্বাঙ্গ। লুটিয়ে পড়ে দুজনেই। ঘাতকরা তখনও একের পর এক আঘাত করতেই থাকে তাদের উপর। তাকবীর শেষ মুহূর্ত পর্যন্ত এলিজাবেথকে রক্ষা করে যায়। একটা আঘাতও আসতে দেয়নি এলিজাবেথের উপর। বিরতিহীনভাবে পিঠের উপর লাঠি দিয়ে আঘাত করছে ঘাতকরা। চোখের সামনে সবকিছু আঁধার হতে থাকে তাকবীরের। নেভে আসে চোখের পাপড়ি জোড়া। পেছনে সূর্য ডুবতে থাকে আর ঢেউ গর্জন করতে করতে যেন ঘোষণা দিচ্ছে যে অপূর্ণ প্রেমের অপূর্ণতা। সহসায় মিলে যায় চোখের পাপড়ি জোড়া। ঠিক তখনই প্রদীপ শিখার ন্যায় আশার আলো জ্বলে উঠল। সমুদ্রের পাড়ে বাতাসের তীব্র গর্জন ঢেউয়ের তালে এক দুর্দান্ত দৃশ্য ফুটে ওঠে। আকাশে সূর্য স্বর্ণালী আভা ছড়িয়ে নিচ্ছে আর সমুদ্রের জল যেন তার প্রতিফলন হয়ে ঝলমল করছে। ঠিক সেই মুহূর্তে আকাশে ভেসে আসে একটি হেলিকপ্টার। তার বিশাল পাখা বায়ু কেটে এদিকেই আসছে। পাইলট তার দক্ষ হাতে মসৃণভাবে হেলিকপ্টারটি নামায় সমুদ্রের তীরবর্তী বালির উপর। উদীয়মান হলো এক সুঠাম দেহের অধিকারী মানবের। হেলিকপ্টারের ল্যান্ডিং স্পিডে পা দিয়ে দাঁড়িয়ে আছে, যেন অধিক তারা কখন নামবে। বিশাল আকৃতির পাখার ঘূর্ণিতে সেট করা চুলগুলো গতিহীন। সমুদ্র পাড়ে উপস্থিত হয় এক অজানা শক্তি, দৃঢ় সংকল্পের প্রতীক। সমুদ্রের তীরে পা রেখেই এক ঝলকেই প্রতীয়মান করে রিচার্ড তার প্রশিক্ষণ এবং সাহসিকতা। এন্ট্রি হয় হিরো রূপী ভিলেনের। রিচার্ড কোটের ভিতরের দুই পাশের পকেট হতে দুটি গান বের করে পাখির মতো দুপাশে হাত ছড়িয়ে এক নাগাড়ে শুট করতে থাকে। চেহারা শক্ত, সুরক্ষিত আর চোখে এক অদ্ভুত আত্মবিশ্বাসের আভা। একে একে করে ঘায়েল করতে থাকে সকল ঘাতকদের। পাল্টা আক্রমণের সময় অবধি পায়নি কেউ। তাকবীরের পাশ বিছিয়ে যায় লাশে। তাকবীর এক অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে আছে রিচার্ডের দিকে। রিচার্ড শুট করতে করতে সামনে এগিয়ে আসে। নিজের কাঠে অটল থাকা অবস্থায় এক পলক পাশ ফিরে তাকালো তাকবীরের দিকে, নিস্তেজ এলিজাবেথের দিকে। অতঃপর দক্ষ হাতে অনড়ভাবে শুট করতে করতে বজ্রপাতের মতো গম্ভীর কণ্ঠ চেঁচিয়ে বলল, Stop staring at me, idiot. Get her in the helicopter.
চকিতে হতচেতন হয়ে ফিরে তাকবীর। তাৎক্ষণিকভাবে অচেতন এলিজাবেথকে কোলে তুলে নিল। এগোতে থাকে হেলিকপ্টারের দিকে। রিচার্ডের গানের গুলি শেষ হয়ে যায়। তখনও একজন বেঁচে ছিল। খালি হাতে হিংস্র প্রাণীর মতো হামলে পড়ল রিচার্ড। বুকের উপর হাঁটু দিয়ে চেপে ধরে শক্ত মুষ্টিবদ্ধ হাতে আঘাত করতে থাকে মুখে। শরীরের সকল তেজ হাতে ঢেলে দিয়েছে। এ যেন আর এক ভয়ঙ্কর দৃশ্য। তাকবীর হেলিকপ্টারের সিটে এলিজাবেথকে শুইয়ে দেয়। বিস্মিত চোখে তাকায় রিচার্ডের দিকে, ওর উন্মাদনার দিকে। পাইলট রিচার্ডের জন্য অপেক্ষা করতে থাকে। তবে সে যে বিধ্বংসী ধ্বংসযজ্ঞে মেতে উঠেছে, এত সহজেই কি তা শেষ হবে? উপায়ন্তর না পেয়ে পাইলট আহত তাকবীর আর এলিজাবেথকে নিয়ে ফ্লাই করে। দৃষ্টি শূন্য না হওয়া পর্যন্ত তাকবীর চেয়ে দেখতে থাকে রিচার্ডের মধ্যে সেই নরখাদকটাকে, যেটা ধ্বংসযজ্ঞের ফুর্তিতে মেতে আছে। ডক্টর, আমার ওয়াইফ? দুঃখিত, আপনার ওয়াইফ কোমায় চলে গিয়েছে। প্রাণ আছে? হ্যাঁ, দেখুন, সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করুন, যে কোনো সময় মিরাক্কেল হতে পারে। এতেই হবে, অন্তত বেঁচে থাকার উৎসটা তো কাছে থাকবে। বস, কে জানি ওই মানুষের মেরে ফেলে গেছে। আমাকে ওর কাছে যেতে দাও প্লিজ। আমি আমার এলোকেশিকে একবার দেখতে চাই, শুধু একবার। আমি তোমাকে ছেড়ে যেতে দেবো না এলোকেশি, দেবো না যেতে। ভালো মা, আপনি কাঁদছেন কেন? আমি ঠিক আছি তো। ভালো মানুষ, ছেলেরাও এভাবে কাঁদে? বিশ্বাস হয় না পুরুষও কাঁদে? কখনো দেখেছো কোনো পুরুষকে ভরা হসপিটালে হাউমাউ করে কাঁদতে? হ্যাঁ, আমি কেঁদেছি শুধু তোমার জন্য। আর সেই ভাগ্যবতী নারী যার জন্য আমি বেদনায় ভেসেছি, সেই নারী তুমি, আর কেউ না। তুমি আমার এলোকেশি। আমার প্রেমে নিজেকে সঁপে দাও। আমার নিবেদন গ্রহণ করো। এই নশ্বর পৃথিবীর অবিনশ্বর হওয়ার কোনো তৃষ্ণা নেই আমার। আমি শুধু চেয়েছি যতটুকু সময় পাই সেই সময়টুকু তোমার সঙ্গেই কাটাতে। হোক তা একদিন, হোক 2 দিন। তোমার সাথে প্রতিটি মুহূর্তে হারিয়ে যেতে চাই, যেখানে শুধুই আমরা। প্রতিটা মুহূর্তে পূর্ণতা খুঁজে পেতে চাই। সব ভুলে তোমার মাঝে মজেছি আমি। তুমি হারালে নিঃস্ব আমি। আপনার কথায় আমি ভাষা হারিয়ে ফেলি প্রতিবার। আপনি এত মারামারি জানেন কিভাবে? তোমার জন্য আমার যেখানে সেখানে হঠাৎ যুদ্ধের ঘোষণা। আমি বুঝলাম না বস, ওই যে আপনার উপর কে হামলা করলো, আর আজকে প্যালেসকে কে মারলো, আর লোকেরা কিভাবে জানলো এলিজাবেথের কথা? সবকিছু খুব রহস্য লাগছে। ওই দিকের কি অবস্থা? জি বস। হসপিটালে ইডিয়েট। ঠিক আছে, এখন মেয়ে মানুষ তো অল্প আঘাতে একদম টলে গিয়েছে। এভাবে কান্না করে কি আছে স্ট্রেঞ্জ? এটাই ভালোবাসা বস, আপনি বুঝবেন না। মানুষ যখন মন প্রাণ উজাড় করে কাউকে ভালোবাসে, তখন তাকে হারানোর ভয় এভাবে কাঁদে। আমিও তো কত আমার সুইটির রেড ওয়াইন নামক নাইট ক্লাব, একটা অন্ধকার ঘুটঘুটে ফাঁকা রুম। এলিজাবেথের মাথার ক্ষতটি গভীর না হলেও তাকবীরের ক্ষতগুলো ছিল যথেষ্ট গুরুতর। বাহুতে 4টি সেলাই আর হাতে 6টি সেলাই পড়েছিল। এজন্য তাদের 3 দিন হাসপাতালে থাকতে হয়েছে। অসুস্থ অবস্থাতেও তাকবীর এলিজাবেথের প্রতি তার যত্নের দায়িত্বটা পরিপূর্ণভাবে পালন করেছে। কিন্তু শুধু তাকবীর নয়, এলিজাবেথও চেষ্টা করেছে তাকবীরের পাশে থাকতে, তাকে দেখভাল করতে। তারা একে অপরের পরিপূরক হয়ে পাশে দাঁড়িয়েছিল, যেন দুজনের সম্পর্কের মাঝে কোনো দূরত্ব বা বাধা না থাকে। যদিও তাদের মধ্যে স্বামী স্ত্রীর সম্পর্ক গড়ে ওঠেনি, তবুও তাদের মধ্যে যে সম্পর্কটি তৈরি হয়েছিল তা ছিল এক অমূল্য গভীর বন্ধুত্ব, যে বন্ধুত্বে ছিল অটুট বিশ্বাস, মমতা এবং একে অপরের প্রতি নিঃস্বার্থ যত্ন। আজ ওদের ডিসচার্জ দিয়ে দেওয়া হয়েছে। গাড়ি চলছে এয়ারপোর্টের উদ্দেশ্যে। এলিজাবেথ এখনো জানে না তারা কোথায় যাচ্ছে। মনে হাজারো কৌতূহল, তবে তাকবীরকে দেখে মনে হচ্ছে কোনো প্রশ্নের জবাব দিতে আগ্রহী নয় এই মুহূর্তে। তবে ছটফটে মন এলিজাবেথের, দমিয়ে রাখতে পারল না আর। শুনুন না। বলুন ম্যাডাম। আমরা কোথায় যাচ্ছি? তাকবীর অনবরত ফোনে টাইপিং করে যাচ্ছে। এলিজাবেথের কথায় ফোন থেকে মাথা তুলে ওর দিকে তাকালো, পরপর বিষাদময় গলায় বলল, ইতালি। কর্ণপলক হওয়ার সাথে সাথে এলিজাবেথের সমস্ত শরীরে তরঙ্গ খেলে গেল। আধারে তলিয়ে যায় দীপ্তিময়, প্রকম্পিত স্বরে আওড়ালো, কি বলছেন আপনি এসব? তাকবীর ফোন রেখে এলিজাবেথের দিকে ঘুরে বসলো, দু চোখে আশ্বাস দিয়ে ধাতস্থ গলায় বলতে থাকলো, আমার কথা শুনো এলোকেশে,
এই মুহূর্তে ইতালি আমাদের জন্য সব থেকে সেফ প্লেস, তাছাড়া আর কোনো অপশন নেই আমাদের কাছে। আপনি বুঝতে পারছেন না, ওই সাইকোটা ওখানেই থাকে। জেনে বুঝে কেন বাঘের খাঁচায় নিয়ে যাচ্ছেন আমাকে? সে আমাকে সুখে থাকতে দিবে না, মেরে ফেলবে আমাকে। আমি আছি তো পাশে। তাকবীর নানানভাবে বোঝাতে থাকে এলিজাবেথকে, তবে মানতে নারাজ সংকীর্ণ মন। এতদিন সাইকোটা এখানে ছিল না, আমরা শান্তিতে ছিলাম। আপনি আবার এমনটা কেন করতে যাচ্ছেন? ভালো মানুষ, কেন বুঝতে পারছেন না? গম্ভীর হয় তাকবীরের স্বর, শক্ত হয় দৃষ্টিভঙ্গি। বলল, লিসেন পাখি, আমাকে বিশ্বাস করো তো? নিঃশব্দে মাথা নাড়াই এলিজাবেথ। তবুও ভেতর থেকে ভয় দূর হয় না। চলতে থাকে গাড়ি পথ ধরে নির্দিষ্ট গন্তব্যে। কয়েক মিনিটের ব্যবধানে গাড়ি গিয়ে থামে এয়ারপোর্টের সামনে। তাকবীর একাই দুটো লাগেজ নিয়ে এগোতে থাকে। এলিজাবেথ এগিয়ে গেল নিজেরটা নেওয়ার জন্য। আমাকে দেন, আপনার কষ্ট হয়ে যাচ্ছে। আই ক্যান ম্যানেজ। এটা কেমন? সবকিছু শুধু আপনি করবেন, আমিও ফার্স্ট হতে চাই। বাচ্চাদের মতো গাল দুটো ফুলিয়ে বলল এলিজাবেথ। তাকবীর হাসে এলিজাবেথকে দেখে। পরপর সামনে এগোতে এগোতে ঠোঁট কামড়ে হেসে বলল, আই এম অ্যাট ইউর সার্ভিস ওয়াইফি। স্টপ, ডোন্ট কল মি দ্যাট। ভেংচি কাটে এলিজাবেথ। ও, অ্যাজ ইউ উইশ মাই প্রিন্সেস। এলিজাবেথ নিশ্চুপ, কোনো এক কারণে চুপসে আছে মুখ। তাকবীর খুব সহজেই ধরে ফেলতে পারে লুকায়িত বিষয়টি। উচ্ছ্বাসিত হয়ে হাসতে থাকে তাকবীর অকারণেই। ভেংচি কেটে গমগমে গলায় বলল, প্রতিটা বেস্ট ফ্রেন্ডেরই দায়িত্ব তার বেস্টকে বেস্ট প্রিন্সেস দেয়া। আমি ভাই কথার নিচে পড়ে থাকতে চাই না। হেসে দেয় এলিজাবেথ। এই হাসিতে মন ভরে যায় পাশের পুরুষটিরও। 9 ঘন্টা আকাশপথে জার্নির পর তারা ইতালি গিয়ে পৌঁছয়। দুটো লাগেজ হাতে নিয়ে এক্সিট করে সামনে দাঁড়িয়ে আছে তাকবীর। পাশেই রয়েছে এক লাবণ্যময়ী নারী। তবে এত ঘন্টার জার্নিতে শরীরে আর অবশিষ্ট কোনো জোর নেই, নেতিয়ে পড়েছে একদম। তাকবীর বারবার কাকে যেন কল করছে, অভিব্যক্তিতে চাপা রাগ। মিনিট 5 পর একটা মার্সিডিজ বেঞ্চ এসে থামে তাদের সামনে। ভেতর থেকে তড়িঘড়ি করে বেরিয়ে আসে রিয়ান। গাড়ি থেকে নেমেই মাথা নত করে দাঁড়ায় তাকবীরের সামনে। ভয়ে চুপসে আছে মুখমণ্ডল। সরি বস, কিছু কারণে একটু দেরি হয়ে গেল। কারণ শুনতে পেয়ে তাকবীর ভিতরের ছাপা ক্ষোভ ভিতরেই রেখে দেয়। কাট কাট গলায় বলল, লাগেজগুলো ডিকিতে তুলো। রিয়ান মাথা নাড়িয়ে তৎক্ষণাৎ লাগেজ ডিকিতে তুলে দেয়। এলিজাবেথ ক্লান্তিতে কোনো কিছুই আমলে নেয়নি। হাই তুলতে তুলতে প্যাসেঞ্জার সিটে বসতে যায়। তাকবীর তার আগেই ফ্রন্ট ডোর খুলে দেয়। উৎসুক ভাবে তাকায় এলিজাবেথ। তাকবীর মাথা নাড়িয়ে উঠতে বলল। এলিজাবেথ নিঃশব্দে উঠে স্থান দখল করে নিয়ে সিটে শরীরের ভর ছেড়ে দেয়। পরপর তাকবীরও গিয়ে বসলো ড্রাইভিং সিটে। রিয়ান সব মালপত্র ডিকিতে রেখে লাগিয়ে দুহাত ঝেড়ে সোজা হয় সবে মাত্র। ঠিক তখনই তাকবীর ঝড়ের বেগে ধুলো উড়িয়ে স্থান ত্যাগ করে নিমেষেই। চোয়াল ফাঁক হয়ে যায় রেয়ানের। আরে আরে, ওনাকে রেখে আসলেন তো? তাকবীর স্মুথলি ড্রাইভ করতে করতে নিরুদ্বেগ ভাব নিয়ে বলল, ডোন্ট ওয়ারি, ও সব চিনে। হঠাৎ করেই এলিজাবেথের কপালে ভাঁজ পড়ল। তাকবীরের দিকে তেরছা নজরে তাকিয়ে বলল, উনি এখানে কি করছিল? রিয়ান আমার বডিগার্ড, আমি ওকে আগেই বলে রেখেছিলাম এখানে এসে সব রেডি করে রাখতে। এভাবে তো আপনার রাজনীতি ব্যবসা গোল্লায় যাবে। সমস্যা নেই, ওদিকে রিয়ান সামলে নিবে। আখিদয় কিঞ্চিত ছোট করে তাকায় তাকবীরের পানে এলিজাবেথ। পরপর আড়ষ্ট গলায় বলল, বেয়ান নাম দুটো। ওরা জমজ। কিন্তু ওদের তো চেহারায় মিল নেই। তাকবীর মুচকি হাসল, হেসে বলল, ওদের চেহারার মতো বৈশিষ্ট্যেরও কোনো মিল নেই। একজনের বুক ভরা সাহসে আর একজন খুবই ভীতু। ফিক করে হেসে দেয় এলিজাবেথ। কম্পিত হয় শরীর হাসির ঋণিছিনি তালে। তো এত ভীতু একজন দিয়ে আপনার কাজ কি? আকস্মিক খুবই গম্ভীর হয় তাকবীরের কণ্ঠস্বর। প্রেমিক পুরুষের আবরণ থেকে বেরিয়ে রূপান্তরিত হয় একজন নেতা বৈশিষ্ট্যে। গুরু গম্ভীর গলায় বলল, প্রতিটি মানুষের মধ্যে লুকিয়ে থাকে এক একটি অনন্য প্রতিভা, যা অনেক সময় সমাজের চোখে ধরা পড়ে না। যেমন অন্ধকার নর্দমার ভিতরে জাতীয় ফুল শাপলা তার সৌন্দর্য মেলে ধরে, তেমনি কঠিন দরিদ্রের মাঝে থেকেও উজ্জ্বল প্রতিভা ঠিকই জন্ম নেয়। পাথরের খাঁজে যেমন মনের অজান্তে ফুল ফোটে,
তেমনই সাধারণ মানুষের মাঝেও থাকে অসাধারণ কিছু করার ক্ষমতা, যা সঠিক সুযোগের অভাবে অনেক সময় অজানাই থেকে যায়। প্রতিভা ঠিক ঝড়ের মতোই, যেখানে সুযোগ পায় সেখানেই সাড়া দেয়। ও আচ্ছা, তাই বুঝি। তো বিয়ানের প্রতিভা কি শুনি? ও হ্যাকিংয়ে খুবই ভালো। বলেই ফিক করে হেসে দেয় তাকবীর। চোখে সন্দেহ সংকুচিত হলো এলিজাবেথ। গম্ভীর গলায় বলল, ব্যাপার কি মশাই? হ্যাকিং দিয়ে আপনার কাজ কি? রাজনীতি রেখে এখন ব্যাংক ডাকাতি করার ইচ্ছে হয়েছে নাকি? দেখেন, যা ভালো মনে করেন। একসাথে দুজনেই হেসে উঠল। ইতালির সবচেয়ে বড় শহর হলো রোম। এটি ইতালির রাজধানী এবং দেশটির জনসংখ্যার দিক থেকেও সবচেয়ে বড় শহর। রোম শহরটি তার ঐতিহাসিক স্থাপত্য, প্রাচীন সভ্যতার নিদর্শন এবং পর্যটন কেন্দ্রগুলোর জন্য বিশ্বব্যাপী বিখ্যাত। এই রোম শহরেই গড়ে তুলেছে রিচার্ড তার সাম্রাজ্য, করেছে রাজত্ব কায়েম। ব্লাড হাউন্ড, রক্ত পিপাসু শিকারী। ম্যানশনের নেম প্লেটে বড় বড় অক্ষরে খোদাই করে লেখা এই ভয়ঙ্কর নামটি। তার নামের মতো ভয়ঙ্কর এখানকার মানুষজন। গ্যাংস্টার অ্যান্ড দ্য ক্রাইম লর্ড রিচার্ড কাইনাতের ম্যানশন। চরিত্রের মতোই চাঞ্চল্যপূর্ণ এবং রহস্যে ঘেরা ম্যানশনটি। বিশাল লোহার গেট পেরিয়ে ঢুকতেই চোখে পড়ে ছায়ায় ঢাকা দীর্ঘ ড্রাইভওয়ে, যার দুপাশে দাঁড়িয়ে আছে উঁচু উঁচু সাইপ্রাস গাছ। ম্যানশনের গঠনটি এক আধুনিক দুর্গের মতো। অন্ধকার ছায়ায় মোড়ানো বিশাল পাথরের দেওয়াল, বড় বড় জানালা এবং ছাদের কোণায় বিশাল আকৃতির ড্রাগনের মূর্তি। অন্দরমহলে দেখা যায় চকচকে মার্বেলের মেঝে, সোনার কারুকাজ করা সিঁড়ি আর দেওয়ালে ঝুলে থাকা বিখ্যাত বিখ্যাত অদ্ভুত যত সব চিত্রকর্ম। লিভিং রুমের কোণায় রাখা দামি সিগারেটের কেস এবং পাশে রাখা পুরনো অস্ত্র, যা এই ম্যানশনের নৃশংসতার এক নীরব সাক্ষী বহন করে। ম্যানশনের প্রতিটি কোণে ছড়িয়ে আছে নিয়ন্ত্রিত শৃঙ্খলা, যেখানে বিলাসিতা আর ভয় যেন একসাথে হাত ধরে চলেছে। বাইরে থেকে কেউ সহজে বুঝতে পারবে না এই চমৎকার প্রাসাদের ভিতরে বাস করে এমন একজন ব্যক্তি, যার হাসির আড়ালে লুকিয়ে আছে ভয়ঙ্কর শক্তি। শত শত গার্ড অনড়ভাবে শিকারী পাখির মতো মোতায়েন থাকলেও একটা গা ছমছম ভাব রয়েছে। ম্যানশনের কয়েক মাইলের ভিতর নেই কোনো বসতি। বস ক্যাপো মান্ডামেন্টো, ক্যাপো ক্রাইমাইন, যার প্রেসেন্টেড ডন বা গডফাদার নামে পরিচিত। একটি অপরাধ পরিবারের সর্বোচ্চ স্তর হলো ফাদার। এককালীন ইতালি কাঁপানো গ্যাংস্টার ভিনসেন্সো কাসানো, দ্য ফাদার অফ গ্যাংস্টার রিচার্ড কাইনাত। বয়সের ছাপ পড়লেও মানসিক শক্তি এবং প্রতিপত্তি একেবারে অটুট এখনো। মুখাবয়বের চামড়া ঝুলে গেলেও চোখে সেই পুরনো আগুন এখনো জ্বলছে। চোখ দুটি যেন একটি অন্ধকার গহ্বর, যেখানে অসংখ্য গল্প ও রহস্য লুকিয়ে আছে। সাদা চুল, কিন্তু মুখের ত্রাণ ও অভিজ্ঞতায় পূর্ণ ছাপ। তার প্রতিটি ত্বক চাপ, কুঁচকে যাওয়া চোখের কোণায় জীবন যুদ্ধে কাটানো বছরগুলোর সাক্ষী। ফাদার শান্তভাবে বসে আছে, হাতে চলন্ত সিগারেট। গভীর চোখ দুটোতে যেন পুরো শহরের গল্প লুকিয়ে। ফাদার খুবই কথা কম বলে, কিন্তু যখন বলে সবাই চুপ হতে বাধ্য। ফাদারের শক্তি শুধু বাহ্যিক নয়, মনস্তাত্ত্বিক ভাবে এসে মানুষকে নিয়ন্ত্রণ করতে জানে। এই গ্যাংস্টার বস শুধু অপরাধ জগতের নেতা নয়, শহরের অপ্রকাশিত শাসক। ফাদারের পাশের সোফায় বসে আছে রিচার্ড, মুষ্টিবদ্ধ দুহাত। ধারালো চিবুকে নেই কোনো প্রকার ক্রোধ, রয়েছে বিরক্ততা। ফাদারের সিগারেটের বিষাক্ত ধোঁয়াগুলো এসে পড়ছে রিচার্ডের উপর, তবুও অভিব্যক্তি অত্যন্ত স্বাভাবিক রিচার্ডের। থমথমে পরিবেশ, সুবিস্তীর্ণ এই ম্যানশনের ভেতর রয়েছে 20-এর অধিক মেড, তবুও গুমোট পরিবেশ, নেই কোনো বিন্দু পরিমাণ শব্দ। শোকে গেয়ে উঠেছে এমন, অতিবাহিত হলো কিছু মুহূর্ত নীরবে। এ যেন নীরবতা আর ধৈর্যের প্রতিযোগিতা। তবে শেষ পর্যন্ত হার মানল ফাদার রিচার্ডের দৃঢ়তায়। রিচার্ড একইভাবে হাঁটুর উপর কোনোই ঠেকিয়ে ঝুঁকে প্রত্যুত্তর করলো, আমাকে এই নামে ডাকবেন না। আই টোল্ড ইউ ফাদার। শব্দ করে হাসলো ফাদার। প্রসারিত হয় চামড়া ঝুলে যাওয়া চোয়াল। গদগদ গলায় বলল, এই নামের পিছনে রহস্য জানার মতোই ডাকার অধিকারও রয়েছে শুধু আমারই। আমার ভালো লাগে তোমাকে এই নামে ডাকতে। অনর দৃষ্টি মেঝেতে, স্বরে গম্ভীরতা বলল, রিচার্ড কিন্তু আপনার পছন্দ করে দেয়া নাম। এইসব কিছু থেকে আমার কাছে বেশি পছন্দের তুমি, মাই সন। স্মিত হাসলো রিচার্ড।
হাসিটা যথারীতি রহস্যময় রইল। ওষ্ঠপুটে ঝিলিক দেওয়ার সুযোগ পেল না। ফাদার কিছু বলার না থাকলে উঠছি, আমি কাজ আছে আমার। আমি কিছু বলার জন্য এখানে ডেকেছি তোমায় রিন। আবারও বসলো রিচার্ড। বললে, কি কথা? ফাদারের সোজা সাপটা কথা। মেয়ে লাগবে তোমার? কপালে সূক্ষ্ম ভাঁজ সংকুচিত হয় রিচার্ডের। মাথা তুলে দৃষ্টি নিক্ষেপ করে ফাদারের তামুক অবয়বে চাপা ক্রোধ মিশ্রিত কণ্ঠে আওড়ালো, মানে? কয়টা মেয়ে লাগবে তোমার বলো? পৃথিবীর সব থেকে সুন্দরী সুন্দরী মেয়েদের লাইন বসিয়ে দেবো তোমার পিছনে, তবু ওই মেয়ে থেকে দূরে থেকো। ঠিক তখনই লুকাস এসে দাঁড়ায় রিচার্ডের পেছন। ফাদারকে নিদ্রাদ্রতায় মাথা ঝাঁকিয়ে রিচার্ডের কানে কানে কিছু বলল। বাঁকা হাসি ফুটে উঠল রিচার্ডের ওষ্ঠপুটে। হিংস্রতায় তীব্র প্রভাবে ফুঁসে ওঠে পৈশাচিক সাইকো মন। মনে মনে আওড়ালো, পাখি তবে নিজে থেকে খাঁচায় ধরা দিল। তৎক্ষণাৎ উঠে দাঁড়ায় রিচার্ড। ঠোঁটের আগায় জড়ো হয়েছে রহস্যের ঘনঘটা। বাঁকা হাসলো, হাসকে স্বরে আওড়ালো, I am afraid that's a private matter, so back off. সঙ্গে সঙ্গে হনহনিয়ে চলে যায় রিচার্ড। ফাদার চশমার ফাঁক দিয়ে দেখতে থাকে রিচার্ডের যাওয়া। সে নিজেও ধ্বংসযোগ্য পাপাচারে নিবিষ্ট এক অন্তহীন মরীচিকা। বুঝে কোন খেলার গুটি কিভাবে চলে। কে নাও? মুখ ফিরিয়ে নেয় ইব্রাত। ন্যাসো কোমরে হাত বেঁধে দাঁড়িয়েছিল ইব্রাতের সামনে। তপ্তশ্বাস ফেলে বসলো এবার এক হাঁটু ভেঙে ইব্রাতের কাছে। খাবারের থালাটা আর একটু এগিয়ে দিল ইব্রাতের দিকে। কোনো নড়চড় নেই ইব্রাতের, শুধু চোখের পানি ফেলছে। ন্যাসো বুঝতে পারে না অহেতুক কান্নার মানে। সেদিনের পর আর কোনো মেল গার্ড ভিতরে আসেনি। ন্যাসোর কড়া নিষেধ ছিল। ফিমেল মেড এসে 3 বেলা খাবার দিয়ে যেত। তবে প্রতিবারই ইব্রাতের খাবার যেমন কি তেমনই থাকে। কেন জানি ইব্রাতের চোখের পানি ন্যাসের ভিতর শীতল করে দিচ্ছে। অদ্ভুত অদৃশ্য এক কষ্ট। কি সমস্যা, কান্না করছো কেন? একজন শ্যামবর্ণের নারী সবসময় একজন সুদর্শন পুরুষের প্রেমেই পড়ে, যাকে পাওয়া চাঁদের সমতুল্য। বিরক্তে চ উচ্চারণ করে ন্যাসো। এই মেয়ে, আবার শুরু করেছো তুমি? আর কতবার বুঝাবো? হঠাৎ করে কান্না মিশ্রিত ভাঙা কণ্ঠে চেঁচিয়ে উঠল ইব্রাত। সহসায় বের করে দিল ভিতরের সকল ক্ষোভ, কষ্ট, জ্বালা পোড়া। মেরে ফেলুন আমাকে, অন্তত মৃত্যু তো শান্তি দেবে। এই কষ্ট, এই দহন আমি আর সহ্য করতে পারছি না। আপনার প্রেমের আগুনে পুড়ে পুড়ে আমি ধ্বংস হয়ে যাচ্ছি। একে একে নিঃশেষ হয়ে যাচ্ছি আমি। প্রতিটি শ্বাস যেন আগুনের মতো গরম, প্রতিটি মুহূর্ত মৃত্যুর থেকেও যন্ত্রণাদায়ক। দয়া করে আমাকে এই জ্বালা থেকে মুক্তি দিন, আমাকে রক্ষা করুন। সংযম হারাই ন্যাসো। চেপে ধরে ইব্রাতের গলা, টেনে কাছে নিয়ে আসে। রাগী স্বরে বলে, একদম আমার সাথে উঁচু গলায় কথা বলবে না। গাল বেয়ে জল গড়িয়ে পড়ে। তবুও দৃষ্টি ভঙ্গ করে না ইব্রাত। নিষ্প্রভ দ্বিধাহীন নজরে চেয়ে থেকে বলল, একটু ভালোবাসেন না আমাকে? স্বর পরিবর্তন হতে থাকে ন্যাসোর। চোখে মুখে ফুটে ওঠে অস্থিরতা। চেঁচিয়ে বলল, আমি একটা খুনি, একজন খুনির সাথে নিজের জীবন জড়াতে যাচ্ছ? ইব্রাতের একই স্বরে জবাব, খুন করা পাপ, ভালোবাসা না। I am in ninja. In my mind, there are different worlds creeping in. The heavens and the earth collide. I do not know where I am. আমি জানি না আমার ডেস্টিনিতে কি আছে। যে কোনো সময় শত্রুদের বন্দুকের গুলি আমি বুক চিরে বেরিয়ে যেতে পারি। কোনো ভবিষ্যৎ নেই এই সম্পর্কে। আপনি আমাকে ভালোবাসেন? Stop acting so immature. You don't want a life with me. And honestly, no one does. তোমার পুরো জীবন পড়ে আছে। আমাকে এভাবে আর যন্ত্রণা দিও না প্লিজ। সব কিছু ভুলে আমি আপনার সাথেই থাকতে চাই, আপনার পাশেই থাকতে চাই। আমি কোনো কিছু শুনতে বা দেখতে চাই না আমি। ডু ইউ লাভ মি? আই লাভ ইউ। কেঁপে উঠল পুরো ব্যাচমেন্ট। 3টি শব্দ, শুধুমাত্র 3টি শব্দ নিস্তব্ধ করে দেয় ইব্রাতকে। নিঃশ্বাস আটকে চেয়ে থাকে ন্যাসোর বাদামি চোখ জোড়ায়। গতি হারালো হৃদয় স্পন্দন। বেরিয়ে আসে শক্ত মস্তিষ্ক থেকে। চেঁচিয়ে বলতে থাকে ন্যাসো, ভালোবাসি আমি তোমাকে, সেই শুরু থেকে। গলিতে জল করে দিয়েছো আমার শক্ত হৃদয়কে। ইচ্ছাকৃতভাবে জড়িয়েছো আমার এই জীবনে। পরবর্তীতে আফসোস করলে চলবে না। ইব্রাত এখনো নিজের চোখ এবং কানকে বিশ্বাস করতে পারছে না। মনে হচ্ছে সবই স্বপ্ন। এক ঘোরের মধ্যে থেকে বলে দিল,
করবো না আফসোস। আকস্মিক শরীর জুড়ে বৈদ্যুতিক তরঙ্গ খেলে গেল ইব্রাতের। নিজেকে আবিষ্কার করলো ন্যাসর বৃক্ষপটে। ওর ওষ্ঠের ভাঁজে বিরাজ করছে ন্যাসর ওষ্ঠ। কাঁপতে থাকে ইব্রাত। এতক্ষণে বিশ্বাস হয় এ সকল কিছুই সত্যি, কোনো কল্পনা জল্পনা না। প্রেম নিবেদনে সায় দিল ইব্রাত। খামছে ধরে ন্যাসর জ্যাকেট। প্রখর অনুভূতি তীব্রভাবে কামড়ে ধরল তনু মনকে। কালো বর্তমান যেন সমস্ত পথ রুদ্ধ করে দেয়। আর স্তব্ধ আকাশে একটি নির্মল বিশুদ্ধ দীপ্তি ঝিলিক দিয়ে উঠল। হৃদয়ের কপাটে আনাচে কানাচে দোল খেল সজীব বসন্তের মৃদু দোলনা, যেন জীবনের নতুন শুরুর এক মিষ্টি অনুরণন। পূর্ণতার লোভ দেখিয়ে অপূর্ণতায় ঠেলে দিবেন না তো? আমি ইতালি যাব কালই, বসের সাথে কথা বলবো। আবার আমাকে রেখে চলে যাবেন? ন্যাসর বৃক্ষপটে লেপ্টে ছিল ইব্রাত। ন্যাসর কথা ওঠে, সোজা হয়ে বসে। স্মিত হাসে ন্যাসো। ইব্রাতের ললাটে পরশের ছোঁয়া দিয়ে বলল, একেবারে কাছে আনার জন্য একটু দূরে যেতেই হবে। এক গাল হেসে আবারও ন্যাসোর বুকে মাথা রাখে ইব্রাত। অতি খুশিতে বাচ্চা সুলভ আচরণ করতে থাকে। আম্মুকে আমার সাথে রেখে যান প্লিজ, আমার একা একা খুব ভয় লাগে। আচ্ছা। ন্যাসোর বুকে অকারণেই আঙ্গুল ঘুরাতে থাকে ইব্রাত। হাই হুতাশ করে গদগদ গলায় বলল, অথচ বয়সটা ছিল শুক্রবারে স্বামীর নামাজ শেষে এসে বলবে, ওগো তোমার জন্য জিলাপি এনেছি, কিন্তু পোড়া কপাল, এখানে বন্দি হয়ে আছি। আমি খ্রিস্টান ইব্রাত। চকিতে সরে আসে ইব্রাত। নিমেষেই রক্ত শূন্য হয়ে যায় অবয়ব। ঘূর্ণিঝড় ঘনীভূত হয় ভিতরে। চোখের কোণে জ্বলে ওঠা সুপ্ত আলোর ন্যায় ধাঁধিয়ে যাওয়া স্বচ্ছ ভালোবাসা উবে গিয়ে অক্ষিপট ছেড়ে গিয়ে দাঁড়ালো শূন্যের কোঠায়। দৃষ্টি ফিরিয়ে নেয় ন্যাসোর কাতর দৃষ্টি থেকে। চলে যান আপনি। বুক খালি হয়ে আসে ন্যাসোর। রক্তাভ মুখশ্রীতে কাতরতাই ঠাসা। বলল, কেন? কাঁদছে ইব্রাত। থরথর করে কাঁপছে শরীর। আওড়ায়, ধর্মের দেয়াল আমাদের কখনো এক হতে দেবে না, কারণ আমি আপনার থেকেও বেশি আমার রবকে ভালোবাসি। স্মিত হাসে ন্যাসো, উঠে দাঁড়ায়। তাকালো দুর্বোধ্য ক্রন্দনরত মেয়েটার দিকে। অতঃপর জড়তা সংকোচবিহীন বলল, ভালোবাসা খুবই শক্তিশালী ইব্রাত জান। সাথে সাথে চলে যায় ন্যাসো। লুটিয়ে পড়ে ইব্রাত। ওর কান্নার তোড়ে প্রকম্পিত হয় মেঝে। রাতের গভীরতম প্রহর। আকাশ কালো চাদরে ঢাকা। সমস্ত জগৎ নিথর হয়ে আছে। চারিদিকে নিস্তব্ধতা। শহরের রাস্তাগুলো শূন্য। বাতিগুলো ফিকে আলো ছড়াচ্ছে। কোনো গাড়ির শব্দ নেই, নেই মানুষের কোনো চলাচল। ঘড়ির কাঁটা তখন 3টে ছুঁয়ে সামনের দিকে এগিয়ে চলেছে। বাতাসে এক ধরনের ঠান্ডা ভাব। রাত তার শীতল পরশ দিয়ে সমস্ত কিছু ঢেকে রেখেছে। হঠাৎ কর্কশ এক খটখট শব্দ ভেঙে দেয় নিস্তব্ধতা। সেই শব্দে তন্দ্রাচ্ছন্ন এলিজাবেথের ঘুম মুহূর্তেই উধাও হয়ে যায়। বিছানা থেকে হড়বড়িয়ে উঠে বসে। ঘরের ভেতর ছড়িয়ে থাকা আধারে অদ্ভুত এক অস্বস্তি বিরাজ করছে। জানালা দিয়ে ফালি ফালি আলো এসে পড়েছে কক্ষের মেঝেতে। এলিজাবেথের দৃষ্টি ধীরে ধীরে জানালার দিকে ঘুরল। আলোর উৎস খুঁজতে গিয়ে ওর চোখ স্থির হয় এক মানব ছায়ার উপর। শিউরে ওঠে অভ্যন্তর। জানালার পাশে আধো আলো অন্ধকারে দাঁড়িয়ে আছে এক দৈহিক আকৃতির মানব সদৃশ মূর্তি। সে স্থির নিঃশব্দ। তার লম্বা এবং অস্বাভাবিক চেহারা মনে ভয় ধরিয়ে দেয়। পেছন থেকে দেখা সেই অবয়ব যেন মানব নয়, কোনো ভিন্ন জগতের সৃষ্টি। আলোর রেখা তাকে এমন ভাবে ছুঁয়ে যাচ্ছে যে তাকে এক অগ্নি ছায়ার মতো দেখাচ্ছে। এলিজাবেথের শ্বাস ভারী হয়ে আসে। কম্পন হচ্ছে কণ্ঠ গহ্বরে। কে? মূর্তি ছায়াটি ধীরে ধীরে পেছন ফিরে দাঁড়ায়। প্রতিটি মুহূর্তের ভার চারপাশের পরিবেশকে আরো গাঢ় করে তুলছে। ঘরের নিস্তব্ধতা ভেঙে ভেসে আসে এক গম্ভীর ভারিক্কি কণ্ঠস্বর। সেই কণ্ঠে এমন এক প্রভাব, এমন এক গভীরতা যা হৃদয়ের শিরায় শিরায় কাঁপন ধরায়। স্বরটির নিজস্ব ওজন এতটাই ভারী যে তা সহ্য করা যেন অসম্ভব। উদীয়মান হলো রিচার্ডের চওড়া তামক চেহারা। চোখে মুখে লেগে আছে স্পষ্ট শয়তানির ছাপ। ঠোঁটের কোণে এক রহস্যময় হাসি, যা ভয় এবং আকর্ষণ দুটোই তৈরি করে। চেহারায় এমন এক অভিব্যক্তি যেন গভীর রাতে শিকারে বের হয়েছে কোনো এক অভিজাত শিকারী। শরীর জুড়ে বৈদ্যুতিক তরঙ্গ খেলে গেল এলিজাবেথের।
জবথব হয়ে কাঁপতে থাকে। আপনি এইখানে? লম্বা পায়ের স্বতঃস্ফূর্ত কদম, এক পা করে এগোতে থাকে রিচার্ড। সোডিয়াম লাইটের আলোতে স্পষ্ট ওষ্ঠপুটের বাঁকা হাসি। Yes, sweetheart. You can't stay away from me, sweetie. থেমে আমার সাম্রাজ্যে এসেছো, একটু সাক্ষাৎ না নিলে হয়? রিচার্ডের প্রতিটি পদক্ষেপ এলিজাবেথের বুকের ভিতর চৈত্র মাসের খরখর সুর তুলে দেয়। পিছিয়ে যেতে যেতে পিঠ থেকে বিছানার শেষ প্রান্তে কম্পিত স্বরে বহু কসরতে আওড়ালো। কেন এসেছেন? যখনই তুমি আমাকে ভুলে যেতে শুরু করবে তখনই আমার আগমন ঘটবে তোমার জীবনে। কেন এমন করছেন আমার সাথে? রিচার্ড নিশ্চুপ, ভয়ে কেঁদে দেয় এলিজাবেথ। কম্ফোর্টার দিয়ে নিজেকে ভালোভাবে মুড়িয়ে থরথর করে কাঁপতে থাকে। পদচিহ্ন নিকটস্থ হতে থাকলো, বাড়তে থাকে ভিতরের সংকীর্ণতা। রিচার্ডের দৈত্যমান ছায়া এসে পড়ল এলিজাবেথের উপর। আলগোছে রিচার্ড হাত রাখে এলিজাবেথের মাথায়। এক ঝটকায় সরিয়ে দেয় এলিজাবেথ। সহসাই কান্নায় চরচরিত কণ্ঠে গর্জে উঠল, ছুবেন না আমায়, আপনি একটা নরখাদক।